শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় আপনাদেরই প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। আজকে তারকা কথনের সেটে একজন সৃষ্টিশীল মানুষ আমাদের সঙ্গে আছেন এবং তার সৃষ্টিশীলতায় তিনি ছুঁয়েছেন কবিতা, গান, একই সাথে গীতি কবিতা, অভিনয়, মডেলিং, উপন্যাস এবং সব কিছু মিলিয়ে তার সৃষ্টিশীলতার ছোঁয়া ছড়িয়ে গিয়েছে তরুণ প্রজন্মের মাঝে। আমি যদি তার কবিতার কথা বলি তাহলে একটি কবিতার বই, মাথার ওপরে যে শূন্যতা তার নাম আকাশ, বুকের ভেতরে যে শূন্যতা তার নাম দীর্ঘশ্বাস, আমার কষ্টগুলো সবুজ করে দাও না, ইচ্ছে হলে ছুঁতে পারি তোমার অভিমান। চমৎকার সব কবিতার বই এবং একই সাথে যদি উপন্যাসের কথা বলি তাহলে সেখানে আছে অন্তিম, সেখানে আছে আসমান, এরকম অনেক বই রয়েছে, তার অনেক লেখনী রয়েছে যেগুলো আসলে তার যারা ভক্ত রয়েছেন, যারা তরুণ প্রজন্মের একটু অন্যভাবে চিন্তা করছে নিজেকে, তারা একটু ভিন্নভাবে আবার নিজেকে আবিষ্কার করতে পারছেন। শুধু তাই নয়, তার গানের ছোঁয়া যদি আমরা বলি সেক্ষেত্রে আমরা দেখেছি আয়ুব বাচ্চু থেকে শুরু করে জেমস, সকল লেজেন্ডারি যারা সঙ্গীত শিল্পী রয়েছেন ব্যান্ড সঙ্গীতে, তার লেখা গান তারা গিয়েছেন এবং আমাদেরকে মাতিয়ে তুলেছেন। দর্শক, আজকে আমাদের সঙ্গে রয়েছেন বর্তমানে জাতীয় কবি নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলি। স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক কাজ আপনার, সব কাজ নিয়ে একটু একটু করে আমরা কথা বলবো, কিন্তু বর্তমানে তো আপনি একেবারে ব্যস্ত নজরুল ইনস্টিটিউট নিয়ে এবং সেখানে নানান ধরনের পরিকল্পনা আপনার ছিল যখন আপনি অ্যাপয়েন্টেড হয়েছেন এবং তারপরে সেগুলো বাস্তবায়িত করেছেন। সেক্ষেত্রে আমরা দেখেছি গতকাল অর্থাৎ 3 ফেব্রুয়ারি সেখানে নজরুলের সাহিত্যের একটি অনুবদ্ধ আপনারা ইনিশিয়েটিভ নিয়েছেন, নজরুল সাহিত্যের বিশ্বযাত্রা, এবং সেখানে নজরুলের যে লেখা রয়েছে সেটিকে ইংরেজি ভাষায় আপনারা ট্রান্সলেট করেছেন। একটু সেই ইভেন্টটা দিয়ে শুরু করি। হ্যাঁ, গতকাল ছিল 41তম বছর নজরুল ইনস্টিটিউট প্রতিষ্ঠার, মানে ঠিক ফেব্রুয়ারিতে 1985 ফেব্রুয়ারিতে নজরুল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেখান থেকে গতকাল পর্যন্ত সেটা 41তম বছরে পড়েছে। তো সেই অর্থে আমরা এরকম 41তম বছরে একটা ঐতিহাসিক কাজ করতে পেরেছি, নজরুলের একটা আকাঙ্ক্ষার বাস্তবায়ন যেটাকে বলে। পাশাপাশি আমরা এটার নাম দিয়েছি নজরুল সাহিত্যের বিশ্বযাত্রা। সারা পৃথিবী নজরুল যে মাপের কবি বলি বা আমরা তাকে সাহিত্যিক বলি, আসলে সেটা আসলে মানে বিশ্ব তার নিজের কথার মতো যে বিশ্ব ছাড়িয়ে উঠে আছি আমি, এবং সে বিশ্বে যে মানে ছাড়িয়ে যাওয়া এই ছড়িয়ে যাওয়া এবং ছাড়িয়ে যাওয়ার যে আকাঙ্ক্ষা তার, সেটা আসলে মানে কিভাবে সম্ভব এটা তা আমরা মনে করছি সেটা ভাষার দ্বারাই সম্ভব, এবং নজরুল সাহিত্যকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি তাহলে সেটা বিশ্বের কাছে ছড়িয়ে যাবে। তো সেই অর্থে এই 41তম বছরে এসে একটা স্বপ্নের বাস্তবায়ন ঘটেছে। এটা কবির স্বপ্নও আমি বলবো, পাশাপাশি নিঃসন্দেহে আমাদের ইনস্টিটিউটের একটা অনেক বড় অর্জন, এবং আমি তো মনে করি আমার জন্য একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট যে এরকম একটা কাজ আমার সময়ে এসে আমি এটা করতে পেরেছি। আমরা সারা পৃথিবীর লেজেন্ডদের যেই সাহিত্যকর্মগুলো আমরা যে বাংলা ভাষায় পড়ি অনুবাদের মাধ্যমে, সেগুলো তো বেসিক্যালি প্রথমে ইংরেজিতে অনুবাদ হয়, তারপর ওটা বাংলায় অনুবাদ হয়। তো এখন আমরা ইংরেজি অনুবাদটা করে ফেললাম, তো এখন এখান থেকেই বিশ্বের অন্যান্য ভাষীদের কাছে আমরা এটাকে পৌঁছে দিব, কিংবা তারা এটা গ্রহণ করবে, তারা এটাকে সংগ্রহ করে তাদের ভাষায় এটা অনুবাদ করে তাদের নজরুলের যে লেখনী এটা আসলে বিশ্বজুড়ে যাতে করে পাঠকদের কাছে আরো বেশি বোধগম্য হয়, ইংরেজি ভাষাভাষী যারা রয়েছেন তাদের কাছে। আমরা দেখেছি যখন আপনি এখানে নির্বাহী পরিচালক হিসেবে অ্যাপয়েন্টেড হলেন তখন বেশ কিছু উদ্যোগ নেওয়ার কথা আপনি বলেছিলেন, যেরকম লাইব্রেরির সময়সীমা বাড়ানো, মেম্বারশিপ চালু করা এবং এরকম আরো নানান ধরনের উদ্যোগ। সেই কাজগুলি কতটুকু আমি আমার প্রতিষ্ঠিত কাজের মধ্যে আমি বলবো যে প্রায় 60% কাজ আমি করতে পেরেছি। 60, এর বেশি বলবো না, মানে হয়তো বলার মতো যদি ছোট ছোট কাজগুলো ধরি অনেক বেশি করে বলা যায়, কিন্তু আমি আসলে বড় কাজগুলোর দিকেই ফোকাস করেছি। প্রথম কাজটা ছিল হচ্ছে যে আমি যেদিন নজরুল ইনস্টিটিউটে জয়েন করি আমি সেদিনই প্রথম জানলাম যে নজরুল আসলে আমাদের জাতীয় কবি, কিন্তু অফিসিয়াল জাতীয় কবি না, মানে উনি গ্যাজেটভুক্ত না, উনি সাংবিধানিকভাবে না। আমাদের সংবিধানে ফুল, পাখি, নদী, ঝর্ণা অনেক কিছু আছে মানে জাতীয়ভাবে, জাতীয় প্রতীক হিসেবে, কিন্তু আমাদের জাতীয় কবির জায়গাটা ফাঁকা ছিল। তো সেই জায়গা থেকে আমি প্রথম দিনই আমার এটা একটা বড় প্রমিস ছিল যে এটা আমি করেই ছাড়বো।
তো আলহামদুলিল্লাহ আমি এটা 4 মাসের মাথায় এটা করে ফেলেছি, মানে জাতীয় কবির নামকে গ্যাজেটভুক্ত করার কাজটি। এর পরে যে কাজটি ছিল সেটা হচ্ছে এই যে নজরুল সাহিত্যের অনুবাদ করা। কারণ আমরা আসলে নজরুল যে মাপের, যেটা আমি শুরুতেই বললাম, যে মাপের কবি এই মাটিতে জন্মেছে বলেই মানে আমরা আসলে খুব সৌভাগ্যবান। কিন্তু উনি বেসিক্যালি উনি বিশ্বের, মানে উনি নিজেই বলেছেন যে আমি এই মাটিতে জন্মেছি বলে আমি শুধু তোমাদের না, আমি সারা পৃথিবীর। এই যে কবির সারা পৃথিবীর হয়ে ওঠা, এবং আমরা এবারও দেখেছি এবার যে 24-এর এই যে গণ অভ্যুত্থানে আমাদের যে ইন্সপিরেশনের যে কবি ছিল, সেই কবির নাম হচ্ছে নজরুল। আমাদের দেয়ালে দেয়ালে একমাত্র কবির গ্রাফিতি, সেটা হচ্ছে নজরুলের। তো নজরুল সম্পর্কে একজন ব্রিটিশ সাহিত্য সমালোচক উনি বলেছেন যে সারা পৃথিবীর যেখানেই অপারেশন থাকবে সেখানেই নজরুল প্রাসঙ্গিক হয়ে উঠবে। এই যে তার এই প্রাসঙ্গিক হয়ে ওঠা সারা পৃথিবীর জন্য, এটার জন্য আসলে এই অনুবাদের কাজটা খুব জরুরি ছিল। তো এটা আমরা শেষ পর্যন্ত করতে পেরেছি। এখন আমাদের কাজ হচ্ছে যে এটাকে অন্যান্য ভাষায় ট্রান্সলেট করা। তো ইতিমধ্যে আমার দুটো দেশের সাথে আমার মোটামুটি কথাবার্তা সেটেল হয়ে গেছে। একটা হচ্ছে ফ্রেঞ্চ, আরেকটা হচ্ছে ফার্সি, মানে ইরান। আচ্ছা। ইরানিদের সাথেও কথা হয়েছে, ইরান হ্যাঁ, এবং অ্যাম্বাসেডর। নজরুলের সাহিত্যেও আমরা দেখেছি উনি কিন্তু ফার্সি শব্দের অনেক ব্যবহার আমরা করেছেন। বেসিক্যালি আমরা যে ইরানের সাহিত্যের সাথে যে আমরা আমাদের পরিচয়, সেটা বেসিক্যালি নজরুলের চোখ দিয়ে, নজরুলের ভিতর দিয়ে আমরা ইরানি সাহিত্যের পরিচয় পেয়েছি। ওমর খৈয়াম, ফেরদৌসি বা আর যাদের কথা মানে আমরা ওনার লেখার মধ্যে পড়ি, পুরোটাই আমরা পেয়েছি ওনার কাছ থেকে। তো এখন আমাদের কাজ হচ্ছে পারস্যের কাছে নজরুলকে পৌঁছে দেওয়া। এখন আলিয়াস ফার্সিসের ডিরেক্টর উনি গতকাল আসার কথা ছিল, আসেনি। উনি মানে হি ইজ ভেরি এক্সাইটেড, মানে ওরা অপেক্ষা করছে যে ওটা কবে হাতে পাবে এবং ওরা কাজ শুরু করবে। তা আমরা খুব তাড়াতাড়ি হচ্ছে মানে ফ্রেঞ্চ অ্যান্ড মানে ফার্সিতে আমরা নজরুলকে ট্রান্সলেট করে ফেলবো ইনশাআল্লাহ। বাহ, দারুণ। এবং মেম্বারশিপের বিষয়টিও চালু হয়েছে আমি যতদূর এটা জানি। হচ্ছে কারণ আমরা চাই যে নজরুল ইনস্টিটিউটকে সবাই ওন করুক, সবার স্টেক, মানে সারা বাংলাদেশের সবাই যাতে নজরুল ইনস্টিটিউটের সাথে সংযুক্ত থাকতে পারে। এখন এটা উনি তো আমাদের জাতীয় কবি, তো সেই অর্থে যাতে সবাই ওন করতে পারে এই প্রতিষ্ঠানকে, এই জন্য আমরা মেম্বারশিপটা চালু করেছি এবং আমাদের খুব মানে দুর্দান্ত সাড়া পেয়েছি আমরা। হোপফুলি আগামীতে যখন আমরা এজিএমটা করব, বাৎসরিক সম্মেলন করব মেম্বারদের, হোপফুলি 500 থেকে হয়তো 1000 মেম্বার নিয়ে আমরা একটা বড় ইভেন্ট করতে পারবো। বাহ, এবং আমরা আশা করছি দারুণ ইভেন্ট হবে এবং নজরুলের সৃষ্টি অনেক বেশি ছড়িয়ে পড়বে, ইনশাআল্লাহ। আরো বেশি। এবার একটু আপনার ব্যক্তিগত কাজে চলে আসি। ব্যক্তিগত কাজের কথা বলতে গেলে তো অনেক কাজ আপনার। আপনি এতগুলি গান লিখেছেন। আমি যদি আয়ুব বাচ্চুর কথা বলি, হাসতে দেখো গাইতে দেখো, জেমস, মানে অনেক লেজেন্ডারি যারা আর্টিস্ট রয়েছেন, শিল্পী রয়েছেন, তাদের সঙ্গে আপনি কাজ করেছেন। এবং সম্প্রতি সময়েও আপনার মেগাস্টার সাকিব খানের সঙ্গে মানে তার কাজ সিনেমার হয়েছে, জন্য, তার সিনেমা। সিনেমা। একটু শুনি এখন কি কি কাজ হচ্ছে। মানে গান লেখা একদমই বন্ধ হয়ে গেছে। তো আমি রিসেন্টলি আমাকে বলা হলো যে একটা ওই সিনেমার জন্য গান লিখতে হবে। আমার কাছে সিনেমার কাহিনীটা খুব ইন্টারেস্টিং লেগেছে আচ্ছা। এবং গানের কথাটাও ঠিক মানে ওই প্রচলিত সিনেমার মতো না। তো এটা খুব ম্যাচ করে গেছে, মানে আমি যেই স্টাইলে লিখি, আমার যেই ঘরানা, ওটার সাথে সিনেমার কাহিনীর এই প্লটটা মানে ম্যাচ Match করে করে। গেছে। তো যার ফলে এটা মানুষ সিনেমার গান হলেও মানুষ একটা রক মিউজিকের বা একটা অল্টারনেটিভ কিছুর মানে স্বাদ পাবে আর কি সিনেমার গান হলেও। এবং দেশাত্মবোধক একটা মানে আউট অফ দ্য বক্স আছে থিঙ্কিং এই গানের ভিতরে আছে। হোপফুলি শাকিব খানের সিনেমা মানেই তো খুব বড় কিছু, মানে খুব জমজমাট কিছু। পাশাপাশি এই গানটা আমি মানে খুব আশাবাদী যে মানুষ এনজয় করবে। উই হোপ সো। আমরা যদি একটু তাহলে আপনার রক সঙ্গীতের কথায় আসি, তাহলে সেই সময়ে আমরা যদি চিন্তা করি, ওই সময় আসলে ওই ধরনের গানগুলি তো একটা আন্দোলনের ব্যাপার ছিল 90-এর দশকের, এবং একটা ভিন্ন ধারা সৃষ্টি একদম। সঙ্গীতে। এবং সেই সময় কিন্তু গানগুলির মধ্যে শুধুমাত্র যে এন্টারটেইনমেন্ট বিষয়টা ছিল না, একটা অ্যাওয়ারনেস এবং একই সাথে সব প্রজন্মের মানুষকে কানেক্ট করার একটা বিষয় ছিল। এবং বর্তমান সময়ের যে ব্যান্ড সঙ্গীতের কথা যদি চিন্তা করি, একটু মনে হচ্ছে ওই ব্যাপারটা থেকে বেরিয়ে আসছে এবং তারা একটা ভিন্ন রকম ঘরানা তৈরি করছে। তো সেই ক্ষেত্রে আপনি বর্তমান সময়ের ব্যান্ড সঙ্গীতকে কিভাবে মূল্যায়ন করছেন? 90s-এর ব্যান্ড মিউজিকটা এটা এক ধরনের কালচারাল রেভলিউশন ছিল। কেন কালচারাল রেভলিউশন? যেটা আমি সবসময় বলি যে গানের ওই সময়ের গানের ট্রেন্ড ছিল হচ্ছে হিন্দি গান ছিল, শহুরে ছেলেরা ইংরেজি গান শুনতো, আর বাংলা গান, বাংলা সিনেমার গান ছিল, আর কলকাতার বাংলা গান ছিল।
এর ভিতর দিয়ে একটা নতুন ঘরানা আমরা ক্রিয়েট করেছি, রক মিউজিক। আজম ভাইরা যেটা শুরু করেছিল সেটা 90s-এ এসে এক্সকিউজ মি, সেটা 90s-এ এসে একদম ফ্লোরাইজ করে। তো কেন করে, এটার কারণ হচ্ছে এটার বেসিক্যালি এটার ভাষাটা ছিল একটু ডিফারেন্ট। মানে আমরা তখন গান লিখছি এবং আমাদের গানগুলো ঠিক ওই সময় ট্রেন্ডি না, মানে ওই সময় যে ধরনের কথাবার্তা তুমি আমি প্রেম, এর বাইরে আসলে কোনো গান নেই, কিন্তু আমরা গানটাকে একদম মানে কবিতাতে নিয়ে এসেছিলাম। যেমন আমি আমার গানের উদাহরণ দিই সব সময় বলার সময়, এটা যেমন আমি গান লিখেছি জেল থেকে বলছি, বাংকারে ফুলসজ্জা, মান্নান মিয়ার তিতাস মলম, প্যারিসের চিঠি, এইরকম মানে আমি অনেক উদাহরণ দিতে পারবো আর কি। এবং অন্যান্য ব্যান্ডের সবাই একটু ডিফারেন্ট চিন্তা করছে, মানে গানের মধ্যে এন্টারটেইনমেন্টের চেয়ে বক্তব্যটা তখন বেশি ছিল। এই বক্তব্য বেশি থাকার কারণে ইয়াং জেনারেশন এটাকে একদম লুফে নেয়। এবং সাউন্ড, আমরা তখন ডিস্টর্টেড সাউন্ড তখন ইউজ হচ্ছে, মানে নর্মাল সাউন্ডের চেয়ে একটা নতুন সাউন্ড তখন আমরা ইন্ট্রোডিউস করছি, আমাদের নতুন ভাষা, নতুন সাউন্ড এবং সেই সময় নতুন তো চিন্তা। আমাদের যদি সেই সময়কার তরুণ প্রজন্মের কথা চিন্তা করি, তখন তো তারা ইংরেজি ভাষার গান কিংবা পার্শ্ববর্তী ইন্ডিয়ান গানগুলির প্রতি অনেক বেশি মশগুল হ্যাঁ, ছিল। আমি সেটাই বলছি যে ওখান থেকে যখন এই গানগুলো আমরা যখন মানে এগুলো নিয়ে যখন কাজ করা শুরু করলাম, এগুলো যখন কানে আসা শুরু করলো, তখন সবাই নড়ে চড়ে বসলো এবং সবাই আমাদের এই গানগুলো লুফে নেওয়া শুরু করলো। যার ফলে আমি দেখেছি মানে 90s-এর মাঝামাঝি থেকে মানে গান বলতেই তখন মানে আমাদের গান ইন্ডাস্ট্রি মানে মিউজিক ইন্ডাস্ট্রি তখন এই ব্যান্ড মিউজিক দিয়ে চলে। আমি এক রোজার ঈদের মানে ঈদের আমি পাটুয়াটুলিতে আমি দেখেছি যে সারা বাংলাদেশ থেকে ওখানে পাইকাররা এসেছে ক্যাসেট কেনার জন্য, বস্তা ভরে টাকা নিয়ে যাচ্ছে ওখানকার প্রডিউসাররা, মানে সাউন্ড টেক বা এরকম যারা তখন সঙ্গীতা সাউন্ড টেক এরকম। তো আমি দেখেছি টাকার এরকম বস্তা নিয়ে বাড়িতে যাচ্ছে। তো সে হিউজ মানে ইন্ডাস্ট্রি তখন, মানে আমরা যেটাকে মিউজিক ইন্ডাস্ট্রি বলি, ইটস এ হিউজ ফ্লোরাইজ। তো সেই জায়গা থেকে আচ্ছা ওই সময়ের একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে এরশাদ তখন মানে এর আগে ছিল এরশাদ স্বৈরাচার ছিল, তো এর পরবর্তীতে যে আমরাই তো আসলে এরশাদ বিরোধী আন্দোলনে ছিলাম এবং ওই সময় যারা মিউজিক করছে কম বেশি আমরা সবাই খুব মাত্রা পলিটিক্যাল মানে সচেতনতা যেটাকে বলে আর কি, আমরা অনেক রাজনৈতিকভাবে সচেতন ছিলাম সবাই। আমাদের গানে আমাদের ভিতরে তখন ওই বিপ্লব এবং ওই মানে পলিটিক্সটা ছিল আর কি, মানে পলিটিক্স বলতে দেশের জন্য এবং ব্যান্ড মিউজিকেই আমরা দেখেছি রাজাকারদের বিচার চাওয়া হচ্ছে। যেমন আমাদের নোভার গান আছে একটা, রাজাকারের বিচার চাই। তো এরকম অনেক কিছু মিলিয়ে এটা একটা রেভলিউশনের মতো ছিল। এখন যেটা হয়েছে লাস্ট 16 বছরের যে রেজিমের সময়, তখন তো আসলে ঠিকমতো কথাই বলা যায় নাই, ঠিকমতো আমরা নিজেদের কাছে প্রকাশ করতে পারি নাই। তো সেখান থেকে আসলে ওরকম সৃষ্টিশীলতা তৈরি হয়নি। তো এবার আন্দোলনের মধ্যে দিকে একটা মাত্র গান খুব হয়েছিল, পপুলার হয়েছিল এবং সেটা আন্দোলনের গান হিসেবে হয়েছিল, যে শূন্য ব্যান্ডের শোনো মহাজন। শোনো মহাজন অ্যাকচুয়ালি এই গানটা কিন্তু ঠিক আন্দোলনের জন্য লেখায় না, এটা অনেক আগের গান, কিন্তু হয় না যে ওই সময় ইন্সপিরেশন খুঁজে নেয় মানুষ। যেমন আমরা তো বলিনি আসলে নজরুল থেকে তোমরা ইন্সপিরেশন নিয়ে রাস্তায় নাও, ব্যাপারটা এরকম ছিল না। তো মানুষের যখন এরকম মানে কোনো একটা কাজে মানে নেমে পড়ে, তখন তারা ইন্সপিরেশনটা খুঁজে নেয় তার মতো করে। তো তেমনি শূন্য ব্যান্ড, একমাত্র আমি একটা ব্যান্ডের কথাই বলতে পারি, শূন্য ব্যান্ড, যারা এই কাজটা করেছে। শায়ান আলাদা করে ও ব্যক্তিগতভাবে গান করেছে, কিন্তু ব্যান্ডের দিক থেকে আমরা আসলে খুব হতাশ, মানে ব্যান্ড মিউজিশিয়ানরা নিশ্চুপ ছিল এবং এটা খুব দুঃখজনক। আমরা যদি সেক্ষেত্রে গত 1.5 বছরের কথা চিন্তা করি, এই পর্যায়ে তো মানে কথা বলা কিংবা লেখা কিংবা গান করা খুব বেশি এখানে বাধা ছিল না। সেক্ষেত্রে আমরা কি আশানুরূপ ওরকম গান গান হচ্ছে বিপ্লব পরবর্তী সময়ে গান হচ্ছে, কিন্তু সেই গানগুলো একদম সার্বজনীনতা হচ্ছে না আর কি। তো এইভাবেই যেহেতু চর্চাটা কেবল শুরু হলো, আমরা একটা ফ্যাসিবাদ বিরোধী ফ্যাসিবাদকালীন জড়তা থেকে বের হয়ে আসছি ধীরে ধীরে। আমি মনে করি সামনের দিনগুলো ভালো হবে, এখন মুক্ত মানে বুদ্ধির চর্চা হবে, মুক্ত বুদ্ধিভিত্তিক কাজ হবে, এই কাজগুলো ইনশাআল্লাহ সামনে হবে, আমি আশাবাদী। আমরাও সকলেই ভালো কিছুর আশা করছি। এবার একটু আপনার লেখালেখির দিকে আসতে চাই। আপনি কবিতা লিখেছেন, গীতিকবি হিসেবে অনেক কবিতাগুলি গান হিসেবে আমরা প্রকাশিত হতে দেখেছি, এবং আপনি পরবর্তীতে থিত হয়েছেন উপন্যাসে, এবং আপনার উপন্যাসের মধ্যেও আসলে একটা
বৈশ্বিক ব্যাপার আছে, মানে আমরা যেরকম দেখি বাংলাদেশের যারা ঔপন্যাসিক রয়েছেন তাদের লেখার চাইতে আপনার লেখার ধরনটা একটু ভিন্ন। আপনি একটু যেরকম মধ্য এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট বা ভূ রাজনৈতিক বিষয়গুলি আপনি তুলে ধরেন আপনার লেখায়। তো সেক্ষেত্রে আসলে নিজেকে উপন্যাসিক কিংবা কবি হিসেবে আবিষ্কার করলেন কিভাবে? আসলে উপন্যাস লেখার প্রস্তুতিটা আমার অনেক আগে থেকে ছিল যে আমি একসময় এসে উপন্যাস লিখব। আমি খুব চট করে মানে উপন্যাসে আমি ঢুকিনি। আমি আসলে বোঝার চেষ্টা করেছি আমি কি লিখব, কারণ অনেকে উপন্যাস লিখছে। তো আমি আরো এরকম আরেকটা বার্ডেন হতে চাই না এবং পরিবেশের ক্ষতি করতে চাই না। পরিবেশের ক্ষতি মানে আপনি যত যত লিখবেন তত কাগজ ইউজ হবে, এবং কাগজ সাংস্কৃতিক যত পরিবেশ। বেশি ইউজ হবে তত গাছ কাটা পড়বে। আচ্ছা। তো আমি এটাকে এইভাবে বলি যে আননেসেসারি গাছ টাছ বেশি কাটার দরকার নেই। মানে অনেকে মানে কবিতা হয় না, কবিতা লেখার চেষ্টা করে, বাট আমি তখন আমার কাছে আসে, ভাই একটু দেখে দেন। তো আমি বলছি, ভাই বেটার পরিবেশকে একটু, পরিবেশের জন্য একটু উপকার করলে ভালো হয়। তারপর লেখনী মানে চর্চাটা তো অন্তত থাকা উচিত। না, এখন কথা হচ্ছে যে আপনাকে শুরুতেই বুঝতে হবে আপনাকে এটা হবে কিনা। হ্যাঁ, দ্যাটস ভেরি হ্যাঁ, ইম্পর্টেন্ট। মানে আপনি এটা পারবেন কিনা। আমি এখন চট করে বলতে পারি না যে আমি এখন ক্রিকেটার হয়ে যাবো, কারণ আমাকে দিয়ে এখন আর এটা আর হবে না। তো এরকম আর কি, মানে সাহিত্যের ব্যাপারেও একটা প্রস্তুতি থাকে, এবং নিজের ওই এটা সাহিত্যের ব্যাপারটা হচ্ছে কি পুরো জীবন জুড়ে এটা করতে হয়। এটা শখ না। আমি কি শখে সাহিত্য করি না, দিস ইজ মাই লাইফ। সাহিত্য ইজ পার্ট অফ মাই লাইফ অ্যান্ড মাই লাইফ। আমি যেটা বলতে চাই, আমি যেটা স্বপ্ন দেখি, আমি যেমনটা করতে চাই, যে জীবন আমি যাপন করতে চাই, সেটা আমি সাহিত্যের ভিতর দিয়ে প্রকাশ করি। তো উপন্যাসের ব্যাপারে যেটা হয়েছিল যে আমাদের উপন্যাসে কিসের কিসের অভাব আছে আমার কাছে মনে হচ্ছে। তো আপনি যদি আপনি যদি 20টা উপন্যাস পড়েন, আপনি দেখবেন ঘুরে ফিরে গল্পের প্যাটার্নটা একই রকম। মানে এটা যদি প্রেম হয়, আপনি দেখবেন প্রেমের ভাষাটাও অলমোস্ট একই রকম। এটা যদি মানে ট্র্যাজেডি হয়, এটার ভাষাটাও প্যাটার্নটাও একই রকম। আমি না এর বাইরে বের হতে চেয়েছিলাম, এবং আমার একটা বিশ্বাস আছে, আমি সেই বিশ্বাসের প্রতিফলনও ঘটাতে চেয়েছিলাম। তো এই জন্য আমার উপন্যাসগুলো লেখার শুরু করার আগে আমি প্রথমেই চিন্তা করি এই গল্পটা বলা হয়েছে কিনা। আমি একটু খুঁজে দেখি গল্পটা বলা হয়েছে কিনা আমাদের ভাষায়, আমাদের এই অঞ্চলে। আমি এটাকে কনফার্ম হই। যখন দেখি না বলা হয়নি, তখন আমি এটা লেখা শুরু করি, এবং এটার ভিতর দিয়ে আমি একটা গল্প বলি, এবং যে গল্পের ভিতর আমার নিজস্ব বিশ্বাসের প্রতিফলনটা ঘটে। আমার নিজস্ব বিশ্বাস কি, আমি এই মাটির সন্তান, আমি একজন মুসলমান। এটা হচ্ছে আমার বিশ্বাসের খুব কঠিন একটা জায়গা। এখান থেকে আমি নড়বো না। আমার মুসলমানিত্বও থাকতে হবে, আমার এই মাটির সন্তান হিসেবে এটার কমিটমেন্টও আমার থাকতে হবে। তো এই দুটো জায়গা আমি কখনোই মানে মানে কম্প্রোমাইজ করি না। আমাদের অতীতের ঔপন্যাসিক অনেকেই কম্প্রোমাইজ করেছে। তারা এই মাটির যার সন্তান, যার বিশ্বাস থেকে তারা এই মাটির সন্তান, ব্যক্তিগত জীবনে সবার নাম শুনলে মনে হবে যেন ওনারা মুসলমান, কিন্তু ওনারা সেকুলার হয়ে সাহিত্য করেছেন। সাহিত্যের জায়গায় এসে উনি ওনার বিশ্বাস থেকে সরে এসেছেন। আমি এই জায়গাটা করিনি। আমি আমার বিশ্বাসের জায়গাটাকে স্পষ্ট রেখেছি। তো এবং ওই যে আউট অফ দ্য বক্স মানে চিন্তা করেছি যে গল্পটা হয়তো হবে যেটা বলা হয়নি। তো যার ফলে আমি দেখেছি যে আমার উপন্যাসগুলোর মানে অনেক বেশি মানুষ গ্রহণ করেছে, স্পেশালি তরুণরা। আমি আসমান উপন্যাসের কথা বলতে পারি, যে এই উপন্যাসটা আমি স্রেফ গল্প হিসেবেই লিখেছিলাম। আমি দেখি পরবর্তীতে এটা মোটিভেশনাল একটা বই হয়ে গেছে। তো তখন আমি দেখলাম যে না, এই বইটা আরো বেশি ছড়ানো উচিত। আমি একটা 1 এবং মিলিয়ন কপি 2023 প্রজেক্ট, সালে হ্যাঁ, দেখেছি সেটা বেস্ট সেলার হয়েছে রকমারিতে। হ্যাঁ, রকমারি বেস্টসেলার ছিল, এবং এটা অলরেডি প্রায় 1 লক্ষ কপি বিক্রি হয়েছে। কারণ আমার হিসাব যখন থেকে আমি 1 মিলিয়ন কপির প্রজেক্ট, একটা নতুন পাবলিকেশনসের সাথে যখন 1 মিলিয়ন কপির প্রজেক্ট শুরু করছি, সেখান থেকে এখনো 2 বছর হয়নি, এর মধ্যে 50,000 কপি শুধু এখান থেকেই বিক্রি হয়েছে। আচ্ছা। আর এর আগে এটা বইটা বেরিয়েছিল 2019 সালে। তখনকার হিসাব ধরলে এটা প্রায় লাখখানিক কপি অলরেডি বিক্রি হয়ে গেছে। তার মানে তরুণরা এই বইটা নিয়েছে। এবং আমি বলি যে যাদের হতাশা আছে, যারা ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেছে, যারা ডিরেল হয়ে গেছে, যাদের জীবনে কোনো ইন্সপিরেশন নাই, আমি একদম নিশ্চিন্তে বলি বাই আল্লাহ, মানে নিশ্চয়ই মানুষকে আল্লাহ গাইড করেন। এই বইটা পড়লে তাদের উপকার হচ্ছে, এবং উপকার হবে। এবং আমি এমন 4-5 জনের স্টোরি জানি যারা
আত্মহত্যা থেকে ব্যাক করেছে এই বইটা পড়ে। আসলে লেখার সার্থকতা এখানেই, যখন লেখাটা সমাজে নিঃসন্দেহে, ইম্প্যাক্টফুল নিঃসন্দেহে। করতে পারে। আপনি এরকম ইম্প্যাক্টফুল কাজ করে যান, আলহামদুলিল্লাহ। সেটি আমরা প্রত্যাশা করব এবং আপনার জন্য শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ আজকে আমাদের তারকাকথনের সেটে আসবার জন্য। প্রিয় দর্শক, আমরা শুদ্ধ সংস্কৃতি চর্চার মধ্যেই থাকতে চাই এবং আমরা আশা করছি আপনারা সকলে ভালো থাকবেন। আজকের আয়োজন থেকে এখানে বিদায় নিচ্ছি।